স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতার। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগানে গর্জে উঠেছিল বাঙালি। এই স্লোগানই ছিল বাঙালির ভাগ্য গঠনের চেতনা, ঐক্য, দেশপ্রেম ও আকাঙ্ক্ষার প্রতীক। ২০১৭ সালে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ২০২০ সালের ১০ই মার্চ এই রিটের পরিপ্রেক্ষিতে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে রায় দেয় উচ্চ আদালত। সেই সাথে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও নির্দেশনা দেয়া হয়। ৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি ছিল এই স্লোগান সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছিল, নেওয়া হয়নি জনগণের কোনো মতামত। আজকে আমাদের আপিলের প্রেক্ষিতে জয় বাংলা স্লোগানকে যে বাধ্যতামূলকভাবে জাতীয় স্লোগান করা হয়েছিল সেই রায়টিকে স্থগিত করেছেন। শুনানি তো বলেছে যে এগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন, পলিসি ডিসিশন গভর্নমেন্টের, যেটাতে আদালতে হস্তক্ষেপ করবার কোনো কারণ নেই বা এটি আদালতের এখতিয়ারের বাইরে। মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান না, আরও অনেক স্লোগান ছিল। এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না। এটি অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রশ্ন এবং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। আদালত একটা পলিসি ম্যাটারে নিজে থেকে কোনো আদেশ দিতে পারেন না যে এটিকেই পলিসি হিসেবে নেওয়া হোক, এটা আদালতের ইখতিয়ার নেই। এ বিষয়ে খুব শিগগিরই রাষ্ট্রপক্ষ আপিল করবেন বলেও বলা হয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যুক্তি নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। পতিত সরকারের দোসররা দেশে এবং ভারতে থেকে নানান ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সুপারিশ কমিটি। সকালে রাজশাহীর ভুবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য স্লোগানে ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন ছিল বিএনপির। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ভারতের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না। পার্শ্ববর্তী দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচ্য না। এদেশের মানুষ এক প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু কেউ ছাড় দিবে না। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা। এদিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ জানান, আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি হারানোর দায়ে এলিট ফোর্স র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশের ভূমিকার সমালোচনা করে হাফিজউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনী অত্যন্ত বিতর্কিত হয়ে পড়ে। ৫ই আগস্টের পর ৪৮৮ জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নেন, যারা সবাই অপরাধী। এদের আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক করেনি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কের শীতলতায় উষ্ণতার হাওয়া লাগলেও বরফ গলার এখনও ঢের বাকি বলছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে টানাপোড়েন কাটাতে ভারতের ভূমিকা ও সদিচ্ছাই মুখ্য। অন্যদিকে আলোচিত এই বৈঠকে দৃশ্যমান কোনো সাফল্য দেখছে না বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি।
5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকা দিল্লির উষ্ণ সম্পর্ক পরিণত হয় তিক্ততায়। এদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় প্রচার মাধ্যমে অতিরঞ্জিত অপতথ্য ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা দুদেশের দূরত্বকে বাড়িয়েছে বহুগুণ। এর মাঝেই ঢাকায় বৈঠক করে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব। এই বৈঠক কতটুকু আশার আলো দেখালো? সংকট ঠিক যে কেটে যাবে আমি তা মনে করছি না, কারণ ব্যাপারগুলো হলো কি যে ইস্যুগুলো নিয়ে সংকটটা তৈরি হয়েছে সেটা বেশ গভীর। দুটো রাষ্ট্রপক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যেন আমরা এগিয়ে যাই এবং এখানে যেন থেমে না যাই। ভারতের পররাষ্ট্র সচিব একটা কথা বলে গেছেন যে ওনাদের বাংলাদেশের সাথে সম্পর্কটা জনগণ কেন্দ্রিক। হ্যাঁ, তো এখন বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের সাধারণ যারা জনগণের কি আশা আকাঙ্ক্ষা, সেটার দিকে তাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। নিকট দুই প্রতিবেশীর মাঝে টানাপোড়েন ঘোচানোর ক্ষেত্রে পরামর্শও দেন বিশ্লেষকরা। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা যেগুলো ছিল সেগুলোকে চালু রাখা এবং যে তিক্ততার সৃষ্টি হয়েছে সেই তিক্ততার থেকে বের হয়ে আসা। ভারতের সক্ষমতা বেশি, তাকে তো বেশি করতে হবে। সে যত বেশি এগিয়ে আসবে সমস্যার সমাধান করা তত সহজ হবে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের দায়িত্বটা কি, অবস্থাটা যাতে আরও বেশি খারাপ না হয়ে যায় সেটার লক্ষ্য রাখার দায় কিন্তু আমাদের। সাম্প্রতিক ইস্যুকে ঘিরে দুদেশের সম্পর্কের জমানো বরফ এই বৈঠক আদৌ গলাতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে বিএনপি। কোনো অগ্রগতি তো আমরা দেখতে পাচ্ছি না। আলোচনার জন্য আলোচনা করেছে কোনো লাভ নেই। এখানে একটা বস্তুনিষ্ঠ একটা অগ্রগতি থাকতে হবে, সমাধানের দিকে যেতে হবে। যেগুলো পিপল টু পিপল বললে তাহলে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তো আগে প্রাধান্য দিয়ে সমাধান করতে হবে, তাই না? জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। 5 দিনের মধ্যে লেনদেন, হিসাব খোলার ফর্ম, KYC সহ যাবতীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এই বিষয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে হবে। সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা এসব বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টে ট্রাস্টের হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়েছে তাদের তথ্য দিতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকে পাঠানো BFIUর অন্য এক চিঠিতে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ শারাফতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সরকার পতনের পর প্রায় 550 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এসব হিসাবে জমা আছে 14,500 কোটি টাকা। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে 5ই ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেয় হাইকোর্ট। 2019 সালের 24শে এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক তারেক রহমান ও মামুনকে 7 বছর কারাদণ্ড এবং 12 কোটি টাকা অর্থদণ্ড দেন। এছাড়া লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় 6 কোটির বেশি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে 2019 সালে হাইকোর্টে আপিল করেন মামুন। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রেই 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বৈষম্যের শিকার 754 কর্মকর্তাকে পদায়নের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ
ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এই সময়ের মধ্যে এসব কর্মকর্তার আর্থিক ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। 5 সদস্যের এই কমিটি 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থায় শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন তাদের প্রতিবেদনে, যা আজ তুলে দেয়া হলো প্রধান উপদেষ্টার কাছে। বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে সহযোগিতা করতে চায় তুরস্কের একটি বেসরকারি নির্বাচনী সংস্থা। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। সকালে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের ওই সংস্থার 6 সদস্যের প্রতিনিধি দল। পরে এ নিয়ে ব্রিফ করেন ইসির সচিব। দুই দেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে কোনো না কোনো পার্থক্য থেকে থাকে, আমরা এগুলোকে অ্যাড্রেস করে কিভাবে আমাদের নির্বাচন ব্যবস্থাকে সর্বোপরি জনগণের জন্য নির্বাচন, জনগণের বিশ্বস্ততা, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ এবং একটি সুন্দর নির্বাচনের জন্য যা যা কিছু করা দরকার আমরা সে বিষয়ে তাদের মতামত আশা করছি ভবিষ্যতে আমাদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা চাইলে তারা দিতে ইয়াসি। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ এবং দখলদারদের হাত থেকে মার্কেটকে মুক্ত করার দাবি জানিয়েছে মিরপুর সুপারমার্কেট দোকান মালিক উন্নয়ন পরিচালনা কমিটি। সকালে রাজধানীর পল্লবীতে এই মানববন্ধনে এমন দাবি তুলেন বক্তারা। বলেন, বিগত সরকারের আমলে সংসদ সদস্য এবং কাউন্সিলর সহ অন্যান্য নেতাদের নেতৃত্বে সন্ত্রাস এবং নৈরাজ্য ও চাঁদাবাজি করে শওকত। এছাড়া ক্ষমতায় না থাকলেও তারা বিচ্ছিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এর প্রতিকারের দাবি জানিয়ে এ ধরনের নৈরাজ্য আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ফুটপাতে দোকান বসিয়ে অবৈধভাবে প্রত্যেকটা দোকান থেকে 50,000 1 লক্ষ টাকা প্রতি দোকান থেকে নিয়েছে, প্রতি মাসে মাসোয়ারা নিচ্ছে তারা। সত্তর, শওকত, কবির, বাপ্পি, রজব এই মার্কেট জন্মলগ্ন থেকে কোনোদিন নির্বাচনের অবৈধ যা পকেট বইরা টাকা নিয়ে যায়। আমরা নির্যাতিত হয়েছি, চাঁদা দিয়েছি, মাইর খেয়েছি, এইভাবে নির্যাতিত হয়েছি। আর যেন আমরা এভাবে না হই। বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষা নদীকে দ্রুতই দূষণ ও দখলমুক্ত করা হবে। পাশাপাশি ঢাকার বেহাত হয়ে যাওয়া 21টি খালকে উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নদী রক্ষা কমিশন থেকে প্রাপ্ত তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। একই অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল M শাখাওয়াত হোসেন বলেন, উন্নয়নের নামে খালগুলো ভরাট করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ নদ নদীর সংখ্যা নির্ধারণ ও অবহিতকরণ এক সেমিনারের আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দূষণ ও দখলমুক্ত সহ নানা কারণে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। খাল আর নদীর মধ্যে একটা আলোচনায় অংশ নিয়ে নৌপরিবহন উপদেষ্টা M শাখাওয়াত হোসেন এর জন্যই উন্নয়নের নামে খাল ভরাটকে দুষলেন। বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, কারণ উন্নয়নের নামে খালগুলো ভরে সেখানে ড্রেন করা হয়, হুইচ ইজ নট সাফিসিয়েন্ট। এরকম প্রায় প্রতি শহরে। বুড়িগঙ্গা নদীর ভিতরে যে আপনাদের কত বছরের পুরানো ড্রেজার পড়ে আছে সরিয়ে ফেলেন, কারণ নদী দূষণ হচ্ছে, প্লাস ওখানে পলিমাটি পড়তে পড়তে ওখানে চর হয়ে যাবে। বুড়িগঙ্গা, শীতলক্ষা নদী এবং তুরাগ নদকে দ্রুতই দূষণ ও দখলমুক্ত করার কথা জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষা এই 3টি নদীকেই দখল এবং দূষণ মুক্ত করার একটা বিস্তারিত কর্ম পরিকল্পনা করে কাজটা শুরু করে দেওয়ার চেষ্টা করব। এই লক্ষ্যে নদী রক্ষা কমিশন ও জেলা প্রশাসকের কাছ থেকে প্রাপ্ত তালিকা যাচাই বাছাইয়ের তাগিদ আসে তার কাছ থেকে। নদীর তালিকাটা আমাদের সঠিক করে করতে হবে, এটাই হচ্ছে বিষয়। এখন নদী রক্ষা কমিশন যদি বলে যে এই 224টা নদী তারা একটা রেকর্ড ধরে করেছে, তাহলে আমরা ডিসি মহোদয়দেরকে বলে দিব ভেরিফাই করে এগুলো ইনক্লুড করে আমাদেরকে পাঠিয়ে দিতে। আগামী 3 মাসের মধ্যে হাওড়, খাল ও বিলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান এই উপদেষ্টা। প্রত্যেকটা জেলা থেকে একটা নদীকে দখল এবং দূষণমুক্ত করার কাজ আমরা অচিরেই শুরু করে দেব। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।
শীত আসতে না আসতেই আবারও ভয়াবহ বায়ু দূষণে রাজধানী ঢাকা। এরই মধ্যে সারা বিশ্বে দূষণের শীর্ষ শহর হিসেবে নাম উঠে এসেছে। মঙ্গলবারও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। এই পরিস্থিতির জন্য মানবসৃষ্ট কারণই সবচেয়ে বেশি দায়ী। বিশেষজ্ঞরা দূষণ না কমানোর পেছনে পরিবেশ অধিদপ্তরের ব্যর্থতাকে দায়ী করছেন। আর সরকারি এই সংস্থাটি বায়ু দূষণ ঠেকানোকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলছেন নানা পরিকল্পনার কথা। ঢাকার গুলশানে প্রগতি সরণির মূল সড়ক, রাস্তা কেটে চলছে সংস্কার। সড়কের উপরই ফেলে রাখা মাটি ও বালু ধুলা হয়ে বাতাসে একাকার। আর এই ছবি রাজধানীর ভাটার এলাকার। সড়কের ধুলায় একাকার চারপাশের সবকিছু। আবার রাজধানীর চারপাশ জুড়ে ইটভাটা ও কারখানার ধোঁয়া দূষণ ছড়াচ্ছে বাতাসে। ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকায় বর্জ্য পোড়ানোতেও দূষিত হচ্ছে বায়ু। বর্ষায় কিছুটা কম থাকলেও শীত আসতেই ভয়াবহ আকার ধারণ করেছে বায়ু দূষণ। এরই মধ্যে সারা বিশ্বে বায়ু দূষণে একাধিকবার শীর্ষে নাম উঠেছে ঢাকার। সোমবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা। গবেষণায় দেখা গেছে রাজধানীতে বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ সড়কে খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ। এরপরই ইটভাটা ও কারখানার ধোঁয়া। এছাড়া যানবাহনের কালো ধোঁয়া ও বর্জ্য পোড়ানোও দূষণের অন্যতম কারণ। নির্মাণ কাজ থেকে অথবা রাস্তার বিভিন্ন সংস্কার বা খোঁড়াখুড়ি থেকে যে উৎসটি, সেটি এখন বায়ু দূষণের 1 নম্বর উৎস হয়ে গেছে। দ্বিতীয়তে যেই উৎসটি, যেটি আগে 1 নম্বরে ছিল, সেটি হলো শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকে যে দূষণ। পরিবেশ নিয়ন্ত্রণের জন্য যেই সংস্থাগুলো রয়েছে, তাদের চোখের কাছেই কিন্তু এই দূষণগুলো হচ্ছে, কিন্তু আমরা কার্যকর ব্যবস্থা নিতে দেখি না। বায়ু দূষণ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়ার কথা বললেও সবার সচেতনতার উপর তাগিদ পরিবেশ অধিদপ্তরের। বায়ু দূষণের উৎসটা এত ব্যাপক এবং এত জটিল যে এটাকে আসলে উন্নতি দেখানো খুব কঠিন একটা কাজ। আমাদের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা, একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা লঞ্চ করা হয়েছে। টার্গেটটা হলো 2030-এর মধ্যে এই সকল কার্যক্রম যদি বাস্তবায়ন করা যায়, বর্তমানে যে আমাদের ঢাকার যে অ্যাভারেজ পলিউশন, এয়ার পলিউশন, তার চেয়ে আমরা 30 মাইক্রোগ্রাম PM 2.5 পলিউশন কমাবো। বায়ু দূষণ রোধে শুধু আশ্বাস নয়, যথাযথ পরিকল্পনা এবং বাস্তবায়নের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আর বিভিন্ন খাতে দেয়া কর ছাড় অব্যাহতি ও প্রণোদনা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থ উপদেষ্টা। জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, 50 বছর ধরে অনেক খাতে কর ছাড় দেয়া হলেও তারা এখনও শিশুই রয়ে গেছে। সবাইকে কর পরিশোধের আহ্বানও জানান এই উপদেষ্টা। রাজস্ব আহরণে এনবিআরের 3টি খাতের মধ্যে মূসক বা ভ্যাট অন্যতম। ভ্যাট দিবসের অনুষ্ঠানে সে কথা স্মরণ করিয়ে দিয়ে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের তাগিদ দেন জনগণের দেয়া ভ্যাট নিয়ম মেনে সরকারি কোষাগারে জমা দেয়ার। ব্যবসায়ীগণ সরকারের পক্ষে কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করে থাকেন। রাজস্ব ঘাটতির কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই। কাস্টমস থেকে খুব বেশি ডিউটি ইম্পোজ করে বাড়ানোর সুযোগ নানা কারণে নাই। আমাদের মূল সোর্স হচ্ছে ভিএটি এবং আমাদের আয়কর। আমাদের ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা, এর কোনো সুযোগই নেই। এ সময় রাজস্ব আহরণে এনবিআর-এর সক্ষমতা বাড়াতে সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরেন অর্থ সচিব। এনবিআর-এর কাস্টমস এবং ভিএটিরও ব্যাপক এক্সপানশনের অনুমোদন দিয়েছে। আমরা আশা করছি যে এটা কার্যকর হলে আমাদের সরকারের রাজস্ব আহরণ অনেক বাড়বে। পরে অর্থ উপদেষ্টা বলেন, প্রত্যেক নাগরিকের উচিত কর দেয়া। তাগিদ দেন সরকারি সংস্থাগুলোকে তাদের সেবার মান বাড়ানোর। হয়তো সবাই একই হারে ট্যাক্স দেবে না, যে যার কতটুকু আছে সেটা দেবে, কম বেশি সবাইকে দিতে হবে। যদি ট্যাক্স না দেন, ভ্যাট যদি বিশেষ করে না দেন ট্যাক্স আইন, তো সেবাটাও বিঘ্নিত হয়। এটা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন না বা ভবিষ্যতে নাও পেতে পারেন, কিন্তু আরেকজন সুবিধা পাবেন। ব্যবসায়ীদের কর ছাড় ও প্রণোদনা দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, 50 বছর ধরে অনেক খাতকে সুবিধা দিলেও তারা এখনো শিশুই রয়ে গেছে। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি, এখনো মানে ট্যাক্স রেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে।
এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে না। রাজস্ব আহরণের চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। সবাই মনে রাখবে এটা কিন্তু দেশের উন্নতির জন্য। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সরবরাহ চেইন ঠিক রাখতে বাস্তবতা মেনেই তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর পল্টনে ইআরএফ প্রাণ আরএফএল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন তিনি। তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের অবশ্যই কিছুটা কষ্ট হবে স্বীকার করে উপদেষ্টা বলেন, তবে এই দাম অন্য দিক দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে সরকার। আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সামনে আর যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তেলের দাম ৮ টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল, আমি আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। জুলাই বিপ্লবের পর গত ৪ মাসে মূসক গোয়েন্দারা ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে প্রায় ১৬০ কোটি টাকা। এর মধ্যে আদায় হয়েছে প্রায় ৬১ কোটি টাকারও বেশি। দুপুরে সিলেটে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় এ তথ্য জানান ভ্যাট ও ট্যাক্স কর্মকর্তারা। বক্তারা আরও বলেন, ভ্যাট ও ট্যাক্স আদায় বাড়াতে ও বাধাগুলো নিরসনে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। সভায় ভ্যাট ট্যাক্স প্রদানের গতি বাড়াতে কর সংগ্রহকারী ও করদাতার মধ্যে সুসম্পর্ক স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় ব্যবসায়ীদের মাঝে কর ভীতি কাটাতে সচেতনতামূলক কার্যক্রম বেগবান করার তাগিদ জানান চেম্বার নেতারা। ঋণের টাকা আদায়ের জন্য চট্টগ্রামের বৃহৎ শিল্প গ্রুপ এস আলমের মালিক সাইফুল ইসলাম মাসুদের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। নগরীর পাঁচলাই সুগন্ধা আবাসিক এলাকায় ওই বাসার সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম অঞ্চলের ১২টি ব্যাংকের কর্মকর্তারা। এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ব্যাংকটির ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগের মধ্যে ৪৫,০০০ কোটি টাকা এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে। চট্টগ্রাম অঞ্চলের ব্যাংকগুলো গ্রুপটির কাছ থেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকা পাওনা, যা এখনো অনাদায়ী। জনগণের আমানত গ্রহণ করে বিনিয়োগ করা হয়েছে, সেই টাকা আদায় না হওয়ায় সংকটে পড়েছে ব্যাংক। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালানোর পর সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির কয়েকশো জায়গায় হামলা করেছে তেল আবিব। এরই মধ্যে মোহাম্মদ আল বশিরকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল শাম এর নেতৃত্বে গঠিত হচ্ছে এই সরকার। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এখন বিদ্রোহী গোষ্ঠীগুলো তৎপর রয়েছে অন্তর্বর্তী সরকার গঠনে। এরই মধ্যে বিদ্রোহীরা মোহাম্মদ আল বশিরকে এই সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৪১ বছরের বশির বর্তমানে এইচটিএস পরিচালিত সিরিয়ান সালভেশন ইদলিব অঞ্চলের উন্নয়ন ও মানবিক বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বেই হবে অন্তর্বর্তী সরকার। পেশায় প্রকৌশলী আল বশিরের জন্ম ১৯৮৩ সালে ইদলিব অঞ্চলের আল জাওয়া শহরে। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন তিনি। এরই মধ্যে সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন। সোমবার এইচটিএস এর প্রকাশিত এক ভিডিওতে আল বশিরের সঙ্গে এইচটিএস এর নেতা জোলানি সহ সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বৈঠক করতে দেখা যায়। এদিকে ক্ষমতা হারানো বাশার আল আসাদ রাশিয়ায় আছেন কিনা তা নিশ্চিত করেনি রাশিয়া। এরই মধ্যে সোমবার রাতভর রাজধানী দামেস্ক সহ হোমসের বিমানবন্দর ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০০টিরও বেশি বিমান হামলা চালায় ইসরায়েলের সেনারা। অঞ্চলগুলোয় বিভিন্ন গোষ্ঠীর অবাধে অস্ত্র ব্যবহার বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে বলে জানায় আইডিএফ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।